সংবিধান নিয়ে শেখ আহমদুল্লাহ কিছু ঐতিহাসিক প্রস্তাবনা দিয়েছেন। তার প্রস্তাবনাগুলো কতটুকু জরুরি, কতটুকু যৌক্তিক, কতটুকু গৃহীত হতে পারে, আমাদের টেক আমরা বিশ্লেষণ করব। দর্শক, ইসলামপন্থীদের মধ্যে শেখ আহমদুল্লাহ এখন খুবই গ্রহণযোগ্য এবং আমাদের 24-এর গণবিপ্লব কিংবা গণ অভ্যুত্থানের পর শেখ আহমদুল্লাহ গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার্স। সব ধরনের ইসলামপন্থীদের কাছে তিনি ব্যাপকভাবে প্রশংসিত এবং গ্রহণযোগ্য। বিশেষ করে তার সামাজিক কাজ, বন্যায় বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তার প্রতিষ্ঠানের যে সক্ষমতা এবং জনগণের যে আস্থা তার উপর, এজন্য তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। এমনকি শেখ আহমদুল্লাহ এবং তার প্রতিষ্ঠানের কাছে এখন সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবনাও চাওয়া হচ্ছে। এবং শেখ আহমদুল্লাহরা একসময় কে ছিলেন, কিছু ফতোয়া দিতেন এবং কিছু গাছ টাছ লাগাতেন। শেখ আহমদুল্লাহদের উচ্চতা, আসুন্নাহর উচ্চতা এখন এই পর্যায়ে পৌঁছে গিয়েছে যে রাষ্ট্রের সংবিধানে কি থাকবে কি থাকবে না, কি সংশোধন হবে কি হবে না, সে বিষয়ে এখন তাদের মতামত নেওয়া হচ্ছে। এটা আলেমুল আমাদের জন্য বাংলাদেশে একটা যুগান্তকারী সম্মান হিসেবে আমি আখ্যায়িত করতে চাই। তবে হ্যাঁ, কিছু কথা আছে, কিছু বাস্তবতা আমাদেরকে বুঝতে হবে যে ইসলামপন্থী, এ কারণে আমরা বলবো যে সংবিধান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম ইসলাম, এগুলো ঢুকিয়ে দেন। এতে কি সংকটের সমাধান হবে? এতে কি ইসলামের আসলে কোনো উপকার হবে না কোনো ক্ষতি হবে, অথবা এর তাৎপর্য কি, এটা কতটা জরুরি, এই বিষয়ে আমাদের একটা দূরদর্শী ধারণা থাকা জরুরি। দর্শক, সংবিধান সংশোধন নিয়ে যে প্রস্তাবনা শেখ আহমদুল্লাহ, আমি পয়েন্ট ধরে ধরে বিশ্লেষণ করব। প্রাথমিকভাবে আমাদের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস কিংবা রাষ্ট্রধর্ম ইসলাম, বিসমিল্লাহ, এই কনসেপ্টগুলো কোথা থেকে এসেছে? এটা জিয়াউর রহমান এবং এরশাদের মাধ্যমে আমরা শিখেছি, নইলে এটা নিয়ে ওরকম আলাপ আলোচনা হতো না। পৃথিবীর অনেক দেশ যেখানে সংবিধানে ধর্মীয় বিষয় থাকা না থাকা এটা কোনো বিবেচ্য বিষয় না, কিন্তু আমাদের জনপরিসরে যে বিতর্কটা, বিশেষ করে কয়েকটা বিষয়, রাষ্ট্রধর্ম ইসলাম, বিসমিল্লাহ, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই পয়েন্টগুলো এটা নতুনভাবে সংকট তৈরি করবে কিনা বা ইসলামের আলাদা কোনো উপকার আছে কিনা, এটাই থাকবে আলোচনার বিষয়। আমরা শেখ আহমদুল্লাহর বক্তব্যটা একটু দেখার চেষ্টা করি, তারপরে আমরা কনক্লুশনে সেটা আলোচনা করব। সংবিধান সংশোধন বিষয়ে সর্বস্তরের প্রতিনিধিদের অংশগ্রহণ অনুষ্ঠিতব্য এক আলোচনা সভায় আমন্ত্রণ পেয়েছেন শেখ আহমদুল্লাহ। দেশের বাইরে অবস্থান করা, এতে উপস্থিত থাকতে পারবেন না তিনি। তবে শেখ আহমদুল্লাহর পক্ষ থেকে লিখিত প্রস্তাবনা সহ প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিনি। আই রিপিট, যে শেখ আহমদুল্লাহদের কাছে একসময় বিকাশে টাকা জমা করা জায়েজ বা না জায়েজ এই টাইপের ফতোয়াই চাওয়া হতো শুধু, শেখ আহমদুল্লাহদের গুরুত্ব এখন বিপ্লব পরবর্তী বাংলাদেশে এই পর্যায়ে এসেছে যে সংবিধানে এখন তাদের মতামত চাওয়া হচ্ছে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ তথ্য জানিয়েছেন। নিজের পক্ষ থেকে প্রত্যাশা ও প্রস্তাবনার কথাও জানিয়েছেন। এই তিনি যে প্রত্যাশাগুলো করেছেন, এগুলোই হয়তোবা তার পক্ষ থেকে কেউ উপস্থাপন করবে একটু ফর্মালি। তিনি বলেছেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধ ধারণকারী একটি সংবিধান আমাদের প্রত্যাশা, যেখানে আমাদের বিশ্বাস, মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ প্রতিফলিত হবে। এই পয়েন্টটা একটু দ্বিমত পোষণ করছি। সংবিধান নিয়ে যদি আপনি হায়ার স্টাডি করেন, আপনি যদি যুক্তরাষ্ট্রের সংবিধান দেখেন, ইউকের যে অলিখিত সংবিধান বা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজগুলোর সংবিধান যদি দেখেন, ইউরোপের বিভিন্ন হাইলি সিভিলাইজড কিংবা ফার্স্ট ক্লাস ইউরোপ কান্ট্রির সংবিধান যদি আপনি দেখেন, তাহলে আপনি সহজে বুঝতে পারেন। এমনকি সৌদি আরবের যে সাংবিধানিক নীতি, যেটা ফর্মাল কোনো স্ট্রাকচার নেই, সেটাও যদি আপনি পর্যালোচনা করেন, তাহলে আমাদের এই বুঝতে সুবিধা হবে। তো দর্শক, এই দেখেন, একটা দেশের সংবিধানে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধ, বিশ্বাসের প্রতিফলন হওয়া না হওয়া, এই বিষয়টাই থাকা উচিত না আমি মনে করি। সংবিধান জিনিসটা এমন নয় যে এখানে মূল্যবোধের প্রতিফলন, সংবিধানের সাথে মূল্যবোধের প্রতিফলন, মানুষের ধর্মীয় বিশ্বাসের প্রতিফলনের সম্পর্ক থাকাটাই উচিত নয়। এই জিনিসটা সম্পূর্ণ আলাদা। অবশ্যই বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধ বা এগুলো আইন কানুন রীতিনীতি তৈরি করতে কাজে লাগবে, কিন্তু হোয়াট ইজ সংবিধান, আমরা আসছি সেদিকে। সংবিধান জিনিসটা হওয়া উচিত খুব কনসাইজ, নইলে সংবিধান সমাজে আরো জটিলতা তৈরি করে। তিনি বলেন, ইতিমধ্যে সংবিধান সংশোধন কমিশনের কার্যক্রম
শুরু হচ্ছে সংবিধান সংশোধনের বিষয়ে সর্বস্তরের প্রতিনিধিদের অংশগ্রহণ অনুষ্ঠিত আলোচনা সভায় আমন্ত্রণ পেয়েছি। দেশের বাইরে অবস্থানকারী উক্ত সভায় উপস্থিত হতে না পারলে লিখিত প্রস্তাবনা আমার প্রতিনিধি উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আশা করি জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ মুহূর্তে সংশ্লিষ্ট সকল মহল সুবিবেচনা ও প্রজ্ঞার পরিচয় দেবেন। শেখ আহমদুল্লাহ আরো বলেন, সংবিধান সংশোধনের জন্য গঠিত সংবিধান সংশোধন না পুনর্লেখন, এই সমস্যাটা সমাধান এখনো হয়নি। যাই হোক, পুনর্লেখন হোক সংশোধন হোক, প্রস্তাবনাগুলো তো গুরুত্বপূর্ণ। অংশীজনের মতামত ও প্রস্তাব নেওয়া শুরু করেছে, আমরা তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই। সংবিধান সংস্কার কমিশনের কথা বলেছেন তিনি, বলেন সংবিধান সংশোধনের ক্ষেত্রে সংশোধন না বলে এটা পুনর্লেখন বললে আমার মনে হয় আমাদের 72 সংবিধান বাতিল করার ক্ষেত্রে জনমতটা আর শক্তিশালী হতো। তিনি বলেন সংবিধান সংশোধনের ক্ষেত্রে কয়েকটি বিষয় তারা বিবেচনা করবেন বলে আশা করছেন। মানে এগুলোই শেখ আহমদুল্লাহর প্রস্তাব। এক, সংবিধানে দেশের সংখ্যাগরিষ্ঠ সংখ্যক মানুষের ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ প্রতিফলিত হতে হবে। সংবিধানে এরকম কোনো ধারা উপধারা সংযোজন করা যাবে না, এবং থাকলে অপসারণ করতে হবে যা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও চেতনা পরিপন্থী। এখন এই জিনিসটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, যে কোনটা যাবে না, কোনটা থাকবে, এটার চাইতে কোনটা থাকা উচিত না এটা বেশি জরুরি। কারণ সংবিধান হতে হয় খুব কনসাইজ। দেখেন, এই যে হাসিনা আমাদের উপর ফেসিবাদ এক্সারসাইজ করেছে, ইম্পোজ করেছিল মোস্টলি সংবিধানের দোহাই দিয়ে। হাসিনার রেজিম কিন্তু কথায় কথায় সংবিধান, সাংবিধানিক ধারাবাহিকতা, সাংবিধানিক বাধ্যবাধকতা, সাংবিধানিক সংকট এগুলো ব্যবহার করত। এজন্যে জনগণের মতামতকে সাপ্রেস করত, জনগণকে নিপীড়ন করত। এজন্য আমি বলি যে সংবিধানের দোহাই দেওয়ার সুযোগ কোনো রেজিম যেন না পায়। সংবিধানটা একেবারে মৌলিকভাবে সরকার এবং জনগণের সাথে সম্পর্কে কিছু নীতিমালা, এবং সেখানে সহজভাবে বললে মানুষের একেবারে মৌলিক অধিকারগুলো, নাগরিক হিসাবে মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকারগুলো, নিরাপত্তার বিষয়গুলো থাকবে। দ্যাটস ইট, আর কিছু দরকার নেই। সংবিধান কোনো আইন না। সেখানে প্রধানমন্ত্রী কত বছর মেয়াদে থাকবেন, রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবে, সংসদ সদস্য নির্বাচনের যোগ্যতা, অমুক তমুক, নির্বাচন কমিশন, এত কিছু দরকার নেই। এগুলোই সমাজে জটিলতা তৈরি করে, জনমতকে সাপ্রেস করার একটা উপাদান হয়ে উঠে এই সংবিধান, ইনস্ট্রুমেন্ট হয়ে উঠে। এজন্য আমরা বলবো না, এগুলো দরকার নেই। সিম্পল সংবিধান হবে 5 থেকে 10 পৃষ্ঠা, সহজবোধ্য ভাষায় থাকবে। রিক্সাওয়ালা, ভ্যান চালক, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, ডাক্তার, প্রফেসর সবাই দেখলেই পড়তে পারবে। হুজুর, নন হুজুর, মাদ্রাসা ছাত্র, কলেজ ছাত্র সবাই পড়তে পারবে। যে ছেলেটা 9-10 পড়ে সেই সংবিধান পড়ে বলবে। 5-10 পৃষ্ঠার সংবিধান ফটোকপির দোকানে পড়ে থাকবে, বিক্রি করবে, 2-1 টাকায় পাওয়া যাবে, শেষ। এই মৌলিক দলিল থাকতে হবে। তো এখানে রাষ্ট্রধর্ম ইসলাম, এখানে যেটা বলা হয়েছে 2 নম্বরে, সংবিধানের শুরুতে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস হবে প্রজাতন্ত্রের সকল কাজের ভিত্তি, এই বাক্য পুনঃসংযোগ করতে হবে, যা বিগত সরকার সংবিধান থেকে অপসারণ করেছে। না, এখানে এই বিষয়গুলোই আমি বাদ দেওয়ার পক্ষে। কারণ এই রাষ্ট্রটা সবার, মানুষ হিসাবে, নাগরিক হিসাবে রাষ্ট্রের সাথে আমার সম্পর্কের জায়গাটা এতটুকু। এখানে ধর্মীয় বিষয়, রাষ্ট্রধর্ম, এগুলো কোনো প্রয়োজন নেই, এগুলো কোনো ফায়দা নেই। হ্যাঁ, এটা অবশ্যই দৃষ্টিকটু। আপনি সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম আছে, এখন সেটা বাদ দিবেন, এটা কুফরি। কিন্তু না থাকলে ইনক্লুড করা মোটেও জরুরি নয়। অতএব যেহেতু এখন নতুনভাবে সংবিধান লেখার বিষয় আসছে, এজন্য রাষ্ট্রধর্ম, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এগুলো সংবিধানের কোনো ক্লজ বা আর্টিকেল হওয়া উচিত নয় বলে মনে করি। এতে জটিলতা আরো বাড়বে। একেবারে মৌলিক 5-10 পৃষ্ঠার কিছু বিষয় থাকবে, দ্যাটস ইট। এটা হচ্ছে আমার টেক। সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের বিলোপ করতে হবে, কারণ এটি এদেশের মানুষের চিরায়িত মূল্যবোধের। ধর্মনিরপেক্ষতা, অমুকতম, এগুলো কিছু থাকবেই না, এই সব চ্যাপ্টারই থাকবে না। আপনি যুক্তরাষ্ট্রের সংবিধান দেখেন, আপনি ইউকের সংবিধান যদি অ্যানালাইসিস করেন, যেহেতু লিখিত ফরম্যাট নেই, একেবারে মৌলিক কিছু বিষয় সেখানে এই ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, অমুক তমুক, এইগুলোর কোনো আলোচনাই থাকবে না। সহজ বিষয়, মানুষের বেঁচে থাকার নিশ্চয়তা, খাওয়া পড়ার নিশ্চয়তা, নিরাপদ জীবনযাপনের নিশ্চয়তা, দ্যাটস ইট। এর বাইরে কোনো কিছু দরকার নেই। শিক্ষার সকল স্তর, ধর্মীয় শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। হ্যাঁ, ধর্মীয় শিক্ষা থাকবে, এটা শতভাগ একমত, কিন্তু সেটা সংবিধানে থাকতে হবে, এটা জরুরি মনে করি না। সাংবিধানিকভাবে বাধ্যতা, মানে সাংবিধানিক আইন বলতে আমরা যে বুঝি কনস্টিটিউশনাল ল, এটাকে একেবারে কনসাইজ করে ফেলতে হবে। কনস্টিটিউশনাল ল বলতে তেমন কিছু থাকবে না, সংবিধানে একেবারে মৌলিক দলিল কিছু থাকবে। আমাদের ফরেন পলিসির উসুল 1 লাইনে থাকতে পারে। এই এখন এবার আসি, দেখেন আপনি সারা পৃথিবীর সংবিধান যদি বিশ্লেষণ করেন, বাংলাদেশের ক্ষেত্রেও যদি খাসভাবে আসি, 72 সংবিধানে ধর্মনিরপেক্ষতা অ্যাড করা, সমাজতন্ত্র অ্যাড করা,
এরপরে পঞ্চম সংশোধনের মাধ্যমে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, বিসমিল্লাহ ইত্যাদি অ্যাড করা, অষ্টম সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলাম অ্যাড করা। এই যে বিষয়গুলো প্রত্যেকটাই ছিল পলিটিক্যালি মোটিভেটেড, এটা কোনো আদর্শ থেকে নয়। যেমন ধরো বাংলাদেশ যে আন্তর্জাতিক গ্রুপিং এর রাজনীতিতে যে বলয় ছিল, তাতে ভারতের পরামর্শে সেকুলারিজম অ্যাড করতে বাধ্য হয়েছে এবং সমাজতন্ত্র তখনকার বাস্তবতায় সোভিয়েত ইউনিয়ন ছিল, এটা অ্যাড করতে বাধ্য হয়েছে। পরে জিয়াউর রহমান এসে, এটা কি তার ধর্মীয় আদর্শ থেকে জিয়াউর রহমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বিসমিল্লাহ অ্যাড করেছে? না, জিয়াউর রহমান এসে দেখলো যে বাংলাদেশটাকে যদি উন্নত করতে হয়, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর স্বীকৃতি লাগবে এবং তাদের দেশে হিউজ ম্যান পাওয়ার এক্সপোর্ট করতে হবে ইত্যাদি ইত্যাদি, তাদের সাথে ব্যবসা বাণিজ্য লাগবে, তাদের ইনভেস্টমেন্ট দরকার। এখন সৌদি আরব থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের ইনভেস্টমেন্ট পেতে হলে, তাদের সাথে সম্পর্ক বৃদ্ধি বা তাদের রেকগনিশন পেতে হলে কি করতে হবে? বাংলাদেশের সংবিধানে যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বিসমিল্লাহ এগুলো ঢুকায়, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো বাংলাদেশকে মাথায় তুলে নেবে। জিয়াউর রহমান এই কারণে মূলত করেছিলেন এবং তিনি সফল হয়েছিলেন। এটা কোনো ধর্মীয় চেতনা থেকে, আর জিয়াউর রহমানের রাজনীতি সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস কিংবা সংবিধানে বিসমিল্লাহ যোগ করার রাজনীতি ছিল না। তিনি থিওক্রেটিক কোন স্টেট করার রাজনীতি করতেন না। কেন যোগ করেছিলেন? এটা ফরেন পলিসি, একটা বিশেষ স্বার্থে। এরশাদ ক্ষমতা টিকে থাকার জন্য রাষ্ট্রধর্ম ইসলাম, অথচ এরশাদ নিজে ছিলেন একজন নারীবাস এবং মদখোর। মানে এই জন্য সংবিধানে এইসব বিষয় ঢুকানো, বাদ দেওয়া, এই জটিলতাগুলোই কোনো প্রয়োজন নেই। কেউ আসবে বাদ দিবে, কেউ আসলে ঢুকাবে, আবার কেউ প্রশ্ন তুলবে, ইন্টারন্যাশনাল কমিউনিটি একটা ব্লকে ঠেলে দিবে যে বাংলাদেশ আসলে কোন রাষ্ট্রের চরিত্র নিয়ে নানান কথাবার্তা বলবে। এই জন্য সংবিধানে একেবারে মৌলিক কিছু আলাপ আলোচনা থাকবে 5-10 পৃষ্ঠার মধ্যে, দ্যাটস এনাফ। এইসব বিষয় এখানে আলোচ্য বিষয় থাকবে না। আমার প্রস্তাবনা এটা, আপনারা একমত কিনা জানাবেন।